ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে অনেককেই গ্রেপ্তার করছে। আমি তো গেলাম কোর্টে, এবং কোর্টে গেলে আমাকে সেখানে ধরে কেন? ধরার আমি একদম ক্লিয়ার কারণটা বলি। ক্লিয়ার কারণটা হলো অনেকগুলো কেস আছে, কেস ডিসমিস। ফেডারেল রোস্টার, ফেডারেল গভর্নমেন্টের ইআরও এবং এনফোর্সমেন্ট এজেন্সির কাছে একটা লিস্ট আছে, যেমন যাকে খুঁজতেছে যে এই লোকটা ফিজিউটিভ, যে একটা লুকাইতেছে, ঘুরে বেড়াচ্ছে, তাকে এবং তারা ফাইন্ড আউট করছে যে তার কোর্ট ডেট আছে। আপনার কাছে জানতে চাই, ইমিগ্রেশন নিয়ে কাজ করছেন বহুদিন ধরে, কমিউনিটির বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ আছে আপনার, সাংঘাতিকভাবে আপনার অ্যাটাচমেন্ট আছে। এই বিভিন্ন দিক থেকে আপনার কাছে একটু জানতে চাইব যে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে ইদানিং আমরা শুনতে পাচ্ছি যে অনেককেই গ্রেপ্তার করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইস যে গ্রেপ্তার করছে সেটা আইসের পোশাক পরে নাই, একেবারেই মানে ছদ্মবেশে এসে তারা গ্রেপ্তার করছেন। তো এক্ষেত্রে কারা এই ঝুঁকিতে আছেন, তাদের সম্পর্কে কি করণীয় আছে, এই বিষয়টি তো আছে, এবং দ্বিতীয় যে ক্যালিফোর্নিয়ার বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। প্রথমে এটি কথা বলে নেই, তাদের সম্পর্কে কি করণীয়, একজন আইনজীবী হিসেবে আপনার কাছে পরামর্শ চাই, যাতে করে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে তার অমুক তারিখে আইসের সাথে ডেট আছে, কোর্টে হাজিরা আছে, যাবো কিনা ভয় পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে তারা পরিষ্কার হয়ে যাবে যে তাদের করণীয় কি। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ জনাব রানা আহমেদ। আমি বলি, এভাবে শুরু করি। এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং এই জন্য এই বিষয়টি তুলে ধরার জন্য TVN24 অসংখ্য ধন্যবাদ। বিকজ দিস ইজ এ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দ্যাট পিপল শুড নো। সো এইভাবে বলি, এখানে ইন্টারনাল মেমোরেন্ডামে এবং আইসে ইআরও এনফোর্সমেন্ট অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে যারা 2 বছরের কম সময় যুক্তরাষ্ট্রে আছেন এবং যারা যুক্তরাষ্ট্রে বিনা I-94 অর্থাৎ বিনা ইন্সপেকশনে ঢুকেছেন এবং যারা ক্রাইম কমিটেড করেছেন, এই 3 জন লোক হইল প্রায়োরিটি। এদেরকে এনফোর্সমেন্ট প্রায়োরিটি নিচ্ছে আইন। আচ্ছা, এখন এনফোর্সমেন্ট প্রায়োরিটি নিতে গিয়ে অনেকেরই কোশ্চেন, আমি তো গেলাম কোর্টে, এবং কোর্টে গেলে আমাকে সেখানে ধরে কেন? ধরার আমি একদম ক্লিয়ার কারণটা বলি। ক্লিয়ার কারণটা হলো অনেকগুলো কেস আছে, কেস ডিসমিস, কেস রিজেক্টেড। কেস যখন রিজেক্ট হয় তখন আপনি আপিল করতে পারেন। কেস যখন সামারিলি ডিসমিস হয়, এর অর্থ হলো আপনার মামলাটা পুরোপুরি আউটরাইট আপনাকে মামলাটা সরিয়ে ফেলে দিয়েছে, আপনার কোনো মামলা নাই, এবং 2 বছর কম সময় এখানে আসেন। আপনি যে একজন এলিয়েন, যে লিগেলি এখানে আসেন নাই, by entering into the United States without an inspection itself is a crime. তো ওই অপরাধের কারণে, অপরাধকে কাজে লাগিয়ে ফেডারেল গভর্নমেন্টের অধিকার আছে যে লোকটার কোনো এখানে থাকার কোনো ভিত্তি নাই, আপিলের কোনো সুযোগ নাই, এখানে কিভাবে আসছে সেটাও সে জানে না, গভর্নমেন্ট ক্যান অ্যারেস্ট হিম। এখন কথা হচ্ছে, এটা এখন করা হয়, আগে কেন করা হয়নি? এই আইন আগেও ছিল, বা সেই আইনকে ডেমোক্রেটিক পার্টি বা বলেন, প্রশাসন বলেন, সেটাকে এত সিরিয়াসলি এনফোর্স করে নাই। এখনো যুক্তরাষ্ট্রের বিভিন্ন কাউন্টিতে, স্টেটে, সিটিতে অনেক আইন আছে, আইনগুলোকে প্রপারলি বাস্তবায়ন করা হয় না। তাহলে আমি ক্লিয়ার করেছি, তিন প্রকৃতির লোক যদি আপনি হয়ে থাকেন, আপনি ক্রিমিনালি কোনো ছোটখাটো কনভিকশন আছে, আপনি লিগেলি ঢুকেন নাই, এবছরে এখানে ঢুকার 2 বছর থেকে কম সময়ের মধ্যে আপনার কোর্ট ডেট পড়েছে, সেই ক্ষেত্রে আপনি আমার এই বক্তব্যের ধারণা পেয়েছেন। তবে সেক্ষেত্রে কোর্টে যাওয়ার আগে মেক শিওর আপনি ফেস টু ফেস আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন, আপনি কি করবেন। এবং আমরা এখানে বলবো না আপনাকে কোর্টে যাবেন না, কোর্টে গেলে ধরবে, সেটাও কিন্তু এটাকে বলে অবস্ট্রাকশন অফ জাস্টিস। আইন বিরোধী কোনো কথা আমরা এখানে বলবো না, এই জন্য বলবো। বাট আমরা সতর্কতাও দিতে পারি, আপনি মাস্ট টক টু ইউর অ্যাটর্নি, আপনাকে যাওয়া উচিত কি না উচিত সেটা আপনার অ্যাটর্নি আপনাকে আদেশ দিবে, বলবে। তবে আপনার দুর্বলতা আপনার সাইটে, আপনার অ্যাটর্নি, জাজ, আমি রানা আহমেদ, কেউই জানে না। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, 2 বছরের কম সময় এখানে আসছেন, আপনার কোনো, এবং অনেকে মামলা, যেমন আপনি ঢুকার পরে আইস আপনাকে রিলিজ করেছে, এরপর আপনি কিন্তু I-589 ফাইল করেন নাই। তো I-589 যখন ফাইল করেন না, I-589 না থাকার অর্থ হচ্ছে আপনার কোনো থাকার ভিত্তি নেই, কোনো পিটিশন পেন্ডিং নেই। এরকম বহু লোক আছে যে এরকম সাই দেওয়ার পর 2-3 বছর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, কোনো vulnerable প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রুভেবল কোনো পিটিশন আছে পেন্ডিং নেই, শুধু তাদেরকেই
আটকে রাখা হয় এবং আদালতের প্রাঙ্গণ কোর্ট রুম থেকে যখন বাইরে হবেন এটা বলে পাবলিক প্লেস। আর যদিও আইনের ভাষায় অনেকে মনে করেন কোর্ট বিল্ডিং এর ভিতরে, কোর্ট বিল্ডিং এর ভিতরেও করিডোর আছে, এন্ট্রান্স আছে, কোর্ট রুম আছে। কোর্ট রুম ইজ দি কোর্ট রুম। আর কোর্ট রুমের বাইরে সেখানে কোর্ট অফিসাররা এবং জাজ আপনাকে প্রটেক্ট করার দায়িত্বে নাই। সেজন্য আনফর্চুনেটলি এটা অমানবিক, এটা ভালো না। এটা যুক্তরাষ্ট্রীয় শুড নট বি লাইক দিস। আরো কিছু ফ্রিডম থাকা উচিত। মানুষের জন অধিকার, ফ্রিডম অফ স্পিচ এবং ডিউ প্রসেস অফ রাইটকে অনেক ক্ষেত্রে বর্তমানে ভায়োলেট হচ্ছে এবং তার সন্ত্রাস ভীতি সরিয়ে দেওয়া হচ্ছে। একটু আগে যেটা আপনি বললেন, নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায়ও যেভাবে লিখছে মানুষ ভয় পাচ্ছে এবং এখানেও প্রতিনিয়ত মানুষ ভয় পাচ্ছে। তবে আমি পার্সোনালি আমি চেয়ারম্যান অফ দি বোর্ড, আই কমিউনিটির সাথে আমি কাজ করি। আমি গো অ্যারাউন্ড, আমি 11টায় ঘোরাঘাড়া করি, রাত্রে 10টায় ঘোরাঘাড়া করি, 5 বড়তে চলাচল করি। আমি যখন দেখি, আমি এই পর্যন্ত ভেরি রেয়ারলি শুনছি যে কোনো লোকে বলছে আমাকে কাজের জায়গায় আমাকে জিজ্ঞাসাবাদ করছে, কাজের জায়গায় আক্রমণ করছে, আমাকে হানা দিছে, এগুলা খুবই কম। তো সুতরাং ভীতি নয়, আপনারা কনসাস থাকবেন, খুব বেশি ভয় জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। আমরা না, সেটা ঠিক আছে, সেটা হয়তো আছে, কিন্তু বাস্তবতা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ বিদ্যমান আইনে সে প্যারোলে মুক্ত আছেন, আইনি প্রক্রিয়ার মধ্যে রয়ে গেছেন, তারপরও তাকে হাজিরা দিতে যে কেন যে একদম ছদ্মবেশে, এই কয়েকদিন আগে ফেডারেল প্লাজাতেই এই ঘটনা ঘটেছে, নিচে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল, নামছে, হাজিরা দিয়ে নামছে, ধরে ফেলেছে। তো এইটা কেন? এইটা তো কাজের ক্ষেত্রে হয়তো অনেকেই হচ্ছে না, সেটা ব্যতিক্রম হতে পারে, অথবা এটাই স্বাভাবিক হতে পারে, কিন্তু এই যে দুই একটি ঘটনা ঘটছে এটাও তো প্যানিক সৃষ্টি করছে। বা এটাও কি আমরা ধরে নিতে পারি যে আপনি যেটা বললেন যে আমেরিকার আইনের এক্ষেত্রে কি আমরা বলবো যে এই যে আমাদের যে চিরচেনা একটা পরিস্থিতি আমেরিকার, সেক্ষেত্রে কি আমরা বলবো যে আমেরিকার এই আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আইনের শাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে। যেমন যেটা আপনি বললেন, এটা অত্যন্ত করুণ এবং অমানবিক। একজনকে মামলা ডিসমিস করা হয়েছে, তাকে সুযোগ দেওয়া যেতে পারতো, সে হয়তো আরেকটা কোনো কেস থাকতেও পারে, একজনের সাথে যোগাযোগ করতে পারে, কোনো একটা মোশন ফাইল করা যেতে পারে কিনা, ওই ধরনের সুযোগ না দিয়ে তাকে অন দ্য স্পট অ্যারেস্ট করা, এবং তার সে জানে কিভাবে, সেটাও প্রশ্নবিদ্ধ। একটা লোক কোর্টে কি অর্ডার হয়েছে সেটা কেন জানে, আমি এই সূত্রটা যতটুকু আমি জানি আমি আপনাকে বলি। ফেডারেল গভর্নমেন্টের ইআরও এবং এনফোর্সমেন্ট এজেন্সির কাছে একটা লিস্ট আছে, যেমন যাকে খুঁজ দিচ্ছে, যে লোকটা ফিজিউটিভ, যে একটা লুকাইতেছে, ঘুরে বেড়াচ্ছে, তাকে এবং তারা ফাইন্ড আউট করছে যে তার কোর্ট ডেট আছে, সিস্টেম থেকে জানছে যে এই লোকটা ওইভাবে তারা জেনে ফেলে যে এই লোকটা লুকিং ফর যে একটা লিস্ট আছে, ওই লিস্টে তাদের নাম ছিল, ওইভাবে তারা জ্ঞাত, এবং ওই জন্য ওই তারিখে আগে ভাগে আইস এজেন্ট সেখানে উপস্থিত হয়। জাহাজের থেকে যে কোনো একটা বলি দেওয়া হয় যে আমি তাকে ডিনাই করছি, এখন তাকে ধরো, এরকম বিষয়টা কিন্তু এরকম না। যারা তাকে আটক করতে গিয়েছে তাদের ইতিপূর্বেই তার কাছে তথ্য রয়েছিল যে এই লোকটা পলাতক আছে, এবং তাকে তারা হন্য হয়ে ঘুরছে। সে কিন্তু যেই অ্যাড্রেস দিয়েছিল সেই অ্যাড্রেসে থাকে না, অন্য অ্যাড্রেস। মোস্ট অফ দি যারা বর্ডার ক্রস করে আসছে অ্যাসাইলাম পেন্টিং 99% টাইম মানুষ যে অ্যাড্রেসে থাকার কথা ওই অ্যাড্রেসে থাকে না। এরপর এই কারণে আইসির পক্ষে অত্যন্ত কষ্ট হয়ে দাঁড়াইছে লোকজনকে ঘরে গিয়া অ্যারেস্ট করা। সেজন্য তারা কোর্ট ইজ দি ভেরি সেফ তাদের জন্য, কারণ তারা জানে যে ওই দিন কোর্টের হাজিরার তারিখ ওই দিন সে সেখানে যাবেই, সেজন্য আইসি সেখানে ওত পেতে থাকে। আর একটা হলো কর্মস্থল, মানুষ কাজ ছাড়া থাকতে পারে না, কর্মস্থলে যায়, এবং কর্মস্থলের ভিতরে তারা এক্সেপশন দিয়েছে ইন্টারনালি, যে যেখানে রেস্টুরেন্ট, বোদেগা, যেখানে নিত্য প্রয়োজনীয় এসেন্সিয়াল প্লেস গুলাতে, যেমন ফার্মের ওয়ার্কার, সেখানে তারা হানা দিবে না। তবে টেরিফ শপ, সুইং মেশিন অপারেটর, যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি, এইসব জায়গায় তারা হানা দিবে, এবং ওইটা তাদের তালিকা আছে। যদি তাদের তালিকা অনুসারে যদি যাদেরকে খুঁজছে ওইরকম লোক যদি ওখানে কাজ করে, তথ্য যদি তাদের থাকে, এটাকে বলা হয় রিজনেবল সাসপেকশন যদি তাদের কাছে থেকে থাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।